ফ্রেন্ডস, তোমাদের আজকে ডিভিজিবিলিটি যে অধ্যায়টা শুরু করেছিলাম তার লাস্ট ক্লাস। আজকে মোটামুটি যা যা অঙ্ক বাকি আছে সেগুলো আমরা করব। তাহলে আমরা রিয়াল নাম্বার সিস্টেম ওটা নিয়ে আলোচনা করেছি, যে বিভিন্ন ধরনের সংখ্যা, যে আমাদের ন্যাচারাল নাম্বার কীরকম হবে, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা কীরকম হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমাদের রেশনাল নাম্বার, মূলত সংখ্যা কেমন হবে, অমূলত সংখ্যা কেমন হবে, প্লাস আমাদের বাস্তব সংখ্যা কেমন হবে, সেগুলো নিয়ে আমরা একটা চ্যাপ্টার করেছি। সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, বিভাজ্যতা, সেটা আজকে আমরা শেষ করে দেবো। তো ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার দিকে আমরা অনেক কিছু বলে দিয়েছি। আজকে নতুন যে জিনিসগুলো বলবো সেগুলো আমরা একটু আলোচনা করে নিই, তারপর আমি তোমাদের বলছি। তো আজকে আমি ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার একটা নতুন জিনিস করাবো, ঠিক আছে? সেই জিনিসটা জানতে হবে, এটাই লাস্ট একটা জিনিস যেটা তোমাদের জানতে হবে। এটা যদি তোমরা জেনে যাও তাহলে আর কোনো অসুবিধা তোমাদের হবে না, কেমন? তো একটু তাড়াতাড়ি ঝটপট করে জয়েন করে যাও সবাই। আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি এবং এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, তোমাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই, নাম্বার অফ ডিভাইজার বা নাম্বার অফ পজিটিভ ডিভাইজার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? নাম্বার অফ পজিটিভ ডিভাইজার। ধরো কোন একটা সংখ্যা আছে, সাপোজ 10, ঠিক আছে? তো আমি যদি কাউকে বলি তোমাদের মধ্যেই যে আচ্ছা বলো তো, এই যে 10 সংখ্যাটা আছে, এই 10-এর কতগুলো ডিভাইজার আছে? ডিভাইজার মানে হচ্ছে যে ভাজক, কতগুলো ফ্যাক্টর, কতগুলো উৎপাদক আছে। তো আমি যদি কতগুলো উৎপাদক বের করতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার অফ ডিভাইজার। আজকে যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে নাম্বার অফ ডিভাইজার, বা বলতে পারো পজিটিভ ডিভাইজার। উৎপাদক কতগুলো আছে, এই হচ্ছে ব্যাপার। কতগুলো উৎপাদক থাকবে, উৎপাদক থাকবে মানে কোনো একটা সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। আমরা শুধুমাত্র কিন্তু ধনাত্মক বা পজিটিভ গুলো নিচ্ছি, নেগেটিভ নিচ্ছি না। শূন্য দিয়ে তো কাউকে ভাগ করা যায় না। তো দেখো, সবার আগে আমি যদি বলি 10, এই 10-এর উৎপাদক কতগুলি, খুব ভালো করে বুঝতে হবে। 10কে কতগুলো সংখ্যা ভাগ করে? 10-এর উৎপাদক হলো 1, 10কে ভাগ করে 2, 5 আর 10 নিজেই। কথাটা বুঝতে পারলে? 1, 2, 5 আর 10 নিজেই। তাহলে 10-এর কতগুলো উৎপাদক? 10-এর উৎপাদক হচ্ছে 4টি। 10-এর উৎপাদক এইগুলো। আর যদি আমি বলি সংখ্যা কত, তাহলে 10-এর উৎপাদক হলো 4টি। ইংলিশে বলতে গেলে দি নাম্বার অফ ডিভাইজার, যদিও ডিভাইজার মানে কিন্তু এখানে পজিটিভই নিচ্ছি, আমি বারবার করে বললাম, ইজ 4। এই হচ্ছে বিষয়। বাংলা ইংলিশ দুটোতেই লিখছি, যেটাতে তোমরা বলবে আমি সেটাতেই লিখবো। তো এরকম ভাবে যদি আমি বলি কাউকে যে 20-র উৎপাদক কটি, 10-এর পর 20, 20-র কতগুলি উৎপাদক? কে বলতে পারে 20-র কতগুলি উৎপাদক? 20-র উৎপাদক 1, 1 20-কে ভাগ করে, 2, 2 20-কে ভাগ করে, 4 20-কে ভাগ করে, 5 20-কে ভাগ করে, 10 20-কে ভাগ করে, 20 20-কে ভাগ করে। তাহলে টোটাল হচ্ছে 6টি। যদি বলো কি কি, তাহলে 1, 2, 4 5-এ 20, 5 4-এ 20, 10 দুগুণে 20 আর 20। এবার কোশ্চিনটা হচ্ছে যে স্যার 10-এর উৎপাদক পেরে গেলাম, 20-র উৎপাদক পেরে গেলাম, এবার ধরো তোমাদের বললাম যে 1440 এর কটা উৎপাদক? তাহলে বলবে স্যার এই 1440-এর উৎপাদক বের করতে গেলে তো আমাকে তাহলে ক্যালকুলেশন করতে হবে। এত সময় কারণ নেই। তো আমি একটা ট্যাকটিক্স শিখিয়ে দিচ্ছি যে কি করে কতগুলি উৎপাদক আছে বা নাম্বার অফ পজিটিভ ডিভাইজার কতগুলি আছে সেগুলো কি করে খুব তাড়াতাড়ি বের করা যায়। তার জন্য কি, যে কোনো সংখ্যাকে তার একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে বলা হয় ক্যানোনিকাল ফর্ম। কি বলা হয়? ক্যানোনিকাল। এটা জানতে হবে, ক্যানোনিকাল। যে কোনো পজিটিভ ইন্টিজারের একটা ফর্ম আছে যেটাকে বলে ক্যানোনিকাল। যে কোনো ইন্টিজার যেটা পজিটিভ, মানে খুব ভালো করে বলতে গেলে স্বাভাবিক সংখ্যা, তার একটা ফর্ম আছে। যেমন ধরো কোন একটা স্বাভাবিক সংখ্যা নিলাম এন, এন, তার একটা ফর্ম আছে। কিরকম ফর্ম? বলছি এন কে লেখা যায় 2 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার আর ইন্টু 7 টু দি পাওয়ার এস ইন্টু ডট ডট করে। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি
যে কোনো সংখ্যাকে এইভাবে লেখা যায়। কিরকম ভাবে লেখা যায়? যদি সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা হয় এবং একের থেকে বড় হয়। ধরো সংখ্যাটি যদি একের থেকে বড় হয়, তাহলে সেই সংখ্যাটি এরকম ভাবে লেখা যাবে। এরকম ভাবে মানে সবাই যে থাকবে তার কোনো মানে নেই, মানে এর মধ্যে 2 থাকবে তার কোনো মানে নেই, 3 থাকবে তার কোনো মানে নেই, 5 থাকবে, মোট কথা কেউ না কেউ এর মধ্যে থাকবে। যেরকম বিষয়টা হলো, ধরো আমি বললাম 10, তাহলে 10কে কিভাবে লিখবো? 10কে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর 5 টু দি পাওয়ার 1। কথাটা বুঝতে পারলে? 10কে কিভাবে লিখলাম? 10কে লিখলাম 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মানে আমি যদি ক্যানোনিক্যাল ফর্মে লিখতে চাই, তাহলে সবসময় যে 3 বা 7 বা আরো প্রাইম গুলো থাকবে সেটা না। ক্যানোনিক্যাল ফর্মটা কি? ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যে কোনো ইন্টিজার যদি সেটা একের থেকে বেশি হয়, তাহলে তাকে এই ফর্মে লেখা যায়, যেখানে এইগুলো সব প্রাইম নাম্বার এবং প্রাইমগুলো সব পরপর, মানে মৌলিক সংখ্যা। মৌলিক মানে 2, 3, 5, 7, এটা সব মৌলিক। সব থেকে ছোট মৌলিক 2, তারপরে আসে 3, তারপরে 5, তারপরে 7 এবং 11, 13 এইভাবে চলবে। তো আরো যদি বড় সংখ্যা হয় তাহলে ওইভাবে লিখতে পারি। তো এখানে আপাতত 10কে দেখো এরকম ভাবে মৌলিকের আকারে কি করে লিখলাম, বা মৌলিকের গুণফল আকারে কি করে লিখলাম? 2 এর পাওয়ার 1 আর 5 এর পাওয়ার 1। যদি বলো স্যার 20কে লিখে দেখান, 20কে হচ্ছে 2 এর স্কোয়ার আর 5 এর পাওয়ার 1 যাবেই। যদি বলো স্যার একটু 100কে লিখে দেখান, 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4, 5 এর স্কোয়ার মানে 25, 4 25 100। যদি বলো স্যার 900কে লিখে দেখান, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 আর 5 এর স্কোয়ার 25, 25 আর 4 100 আর 3 এর স্কোয়ার মানে 9, 900। এইভাবে শুধু 2, 3, 5 না, 2, 3, 5, 7 যারা যারা প্রাইম আছে তাদের পাওয়ার আকারে সংখ্যা, মানে সংখ্যা চেঞ্জ হলে এই প্রেজেন্টেশনটা চেঞ্জ হবে, যেভাবে আমি লিখেছি সেটা চেঞ্জ হবে, কিন্তু এইভাবে তাদেরকে লেখা যাবে। কথাটা বুঝতে পেরেছি আমার কথাটা? তো এইভাবে যে কোনো সংখ্যাকে লেখা যাবে। যদি এইভাবে কোনো সংখ্যাকে লেখা যায়, ধরো এন যদি এরকম হয়, তাহলে বলছে দেন the number of positive divisors of n is কত হবে জানো? বলছি n কে যদি এইভাবে লেখা যায়, যে কোনো সংখ্যাকে, এটা n না দিয়ে অন্য কিছু দিতে পারো। যেমন n এর মান 10 হলে এইভাবে লেখা যায়, 20 হলে এইভাবে লেখা যায়, 100 হলে এইভাবে লেখা যায়, 900 হলে এইভাবে লেখা যায়। নট নেসেসারি যে সবসময় যে এটাই থাকবে। ধরো আমি বললাম যে তুমি 90কে কিভাবে লিখবে, তখন 90কে কিভাবে হবে? 90 হবে হচ্ছে 2, কেমন 3, 5, 5 এর স্কোয়ার, তাহলে কত হবে এখানে? ভুল বললাম নাকি? 90কে কি হবে? 90 মানে 45, 2 দিয়ে করলে 45, 45 মানে 3 দিয়ে 15 আবার 3, আচ্ছা 3 এর স্কোয়ার 5, তাহলে এখানে কত? 9, 5 নং 45 আর 2, মানে এইভাবেও লেখা যায়। 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 1, এইভাবে লেখা যায়। আবার ধরো মনে হলো 18কে কিভাবে লিখবো? 2 আর 3 এর স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার 2। মোদ্দা কথা যে এর মধ্যে থেকে প্রাইমগুলো নিয়ে তার পাওয়ার আকারে, তাদের গুণফল আকারে যে কোনো সংখ্যাকে লেখা যায়, যদি সেই সংখ্যাটা একের থেকে বড় হয়। সত্য, সোজা কথা একদম। এবার বিষয়টা হচ্ছে, যদি এরকম একটা সংখ্যাকে এইভাবে লেখা যায়, বা যে কোনোভাবেই লেখা যায়, সবাই যে সবসময় যে তার মধ্যে 5 থাকবে বা তার মধ্যে 7 থাকবে বা তার মধ্যে সবাই থাকবে সেরকম না। যদি কেউ নাও থাকে, যেমন নেই, যেমন এই ক্ষেত্রে 7 নেই। আবার যদি তুমি বলো স্যার 35কে কিভাবে লিখবো? 35-এ দেখো 2 আর 3 নেই, 5 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1, 5 7 35। তো এরকম ভাবে যে কোনো কিছুকেই লেখা যায়। তো মোদ্দা কথা হচ্ছে, যদি কোনো সংখ্যাকে এইভাবে লেখা যায়, তাহলে তার নাম্বার অফ পজিটিভ ডিভাইজার, কতগুলো তার পজিটিভ উৎপাদক থাকে, সেটা হচ্ছে p+1, এই যে যেটা পাওয়ারে থাকবে 2 এর, তার সঙ্গে 1 যোগ করবে, q+1, 3 এর যেটা পাওয়ার থাকবে তার সঙ্গে 1 যোগ করবে, r+1, 5 এর যেটা পাওয়ার থাকবে তার সঙ্গে 1 যোগ করবে, s+1, 7 এর যেটা পাওয়ার থাকবে তার সঙ্গে 1 যোগ করবে, নিয়ে যত এইভাবে আছে যতগুলো পাওয়ার পাবে তাদের গুণ, মানে তাদের সঙ্গে 1 যোগ করে গুণ করে দেবে। এবার যদি বলো স্যার তাহলে আপনি এইটা বের করুন, 10 এর কতগুলি উৎপাদক আছে, তাহলে দেখো 10 এর কতগুলি উৎপাদক আছে, 10 এর পজিটিভ ডিভাইজার কতগুলি আছে, কি করে বুঝবো? 10কে আগে এইভাবে লিখবে, যেভাবে লিখেছি সেভাবে লিখবে। 10কে লিখলাম, 10কে। এবার দেখো 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার কত আছে? 1, তাহলে পি হচ্ছে 1, তার সঙ্গে 1 যোগ করে দাও। 5 এর পাওয়ার কত আছে? 1, তার সঙ্গে আরো 1 যোগ করে দাও। যত যা পাওয়ার থাকবে, যা সব পাওয়ার থাকতে হবে তার কোনো মানে নেই। যেমন এখানে 3 নেই, 7 নেই, আর অন্য কোনো নেই, শুধু 2 আর 5 আছে। 2 এর পাওয়ার যা আছে পি, তার সঙ্গে 1 যোগ করো, 5 এর পাওয়ার যা আছে আর, তার সঙ্গে 1 যোগ করো, ব্যাস। পাওয়ার গুলো যা যা থাকবে তার সঙ্গে 1 যোগ করে দাও, নিয়ে গুণ করে দাও 4,
তাহলে 4টি, 10-এর উৎপাদক 4টি, 10-এর পজিটিভ ডিভাইজার 4টি। দেখেছো আমরা 4টি বের করেছিলাম, ওটাই এসছে। এই ফর্মুলাটা খালি মনে রাখবে, তাহলে যে কোনো বড় বড় অঙ্ক কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। যদি বলো স্যার একটু 20টা দেখান না করে, 20 তার পজিটিভ ডিভাইজার বা উৎপাদক কতগুলি? আচ্ছা 20-র ক্ষেত্রে দেখো তো 2-এর পাওয়ার 2, পাওয়ারটা দেখতে হবে, পাওয়ারে 2 আছে, তার সঙ্গে 1 যোগ করবো 2-এর পাওয়ার। আচ্ছা 5-এর পাওয়ারে 1 আছে, তার সঙ্গে 1 যোগ করবো, ব্যাস। তাহলে টোটাল কত হলো? 3 দুগুণে 6, 6টি। দেখো তো 20-র উৎপাদক 6টি বেরিয়েছিল কিনা? 6টি। খুব ইজি। যদি বলো স্যার 100-র উৎপাদক বের করে দেখান, বলো দেখি তোমরা 100-র উৎপাদক কত হবে? 100-র পজিটিভ ডিভাইজার, উৎপাদক মানে কিন্তু সব পজিটিভ, হ্যাঁ, ধনাত্মক গুলো বের করছি। তাহলে 100-র পজিটিভ ডিভাইজার কত? 100-র পজিটিভ ডিভাইজার 2-এর পাওয়ার 2 আছে, তার পাওয়ারটা দেখতে হবে, পাওয়ারের যা আছে তার সঙ্গে 1 যোগ করবো, আর 5-এর পাওয়ার 2 আছে, তার সঙ্গে 1 যোগ করবো। তাহলে টোটাল 3 3-এ 9টি। বলছে 9টি, 100-র উৎপাদক 9টি। সত্যি কি 100-কে 9 জন ভাগ করে? দেখবো 100-কে কারা ভাগ করে? 100-কে 1 ভাগ করে, 2 ভাগ করে, 4 ভাগ করে, 5 ভাগ করে, 100-কে 10 ভাগ করে, 100-কে 20 ভাগ করে, 100-কে 25 ভাগ করে, 100-কে 50 ভাগ করে, 100-কে 100 ভাগ করে। দেখো এরা 100-কে ভাগ করে। যদি বলো 8, না 8 বরং 96, 8 কিন্তু 100-কে ভাগ করে না। যদি বলো 6, 6 বরং 96, 6 কিন্তু 100-কে ভাগ করে না। বোঝা গেছে? 6 বরং 96, 6 কিন্তু 100-কে ভাগ করে না। তার ফলে এই 5 4 9টি সংখ্যা ছাড়া 100-কে কেউ ভাগ করবে না। এইভাবে শুধু 100 বলে না, যে কোনো সংখ্যার কতগুলো পজিটিভ ডিভাইজার সেটা এই ফর্মুলা দিয়ে হয়। এটা কি আশা করি বুঝতে পেরেছো কি করে আমি বললাম, কি করে করলাম, এটা বুঝতে পেরেছো? তাহলে এই পদ্ধতিতে দেখি তো কে বলতে পারে যে 90-এর কতগুলো পজিটিভ ডিভাইজার থাকবে? 90-এর কতগুলি পজিটিভ ডিভাইজার থাকবে? তাহলে 90-এর প্রথমে দেখতে হবে 2-এর পাওয়ার 1 আছে, তাহলে তার সঙ্গে কি করবে? 1 যোগ করবো। তারপর 3-এর পাওয়ার 2, পাওয়ার গুলো দেখতে হবে, পাওয়ারের সঙ্গে 1 যোগ। তাহলে 5-এর পাওয়ার 1, তার সঙ্গে 1 যোগ। তাহলে টোটাল কত হলো? এখানে হলো 2, এখানে 3, এখানে 2, 2 দুগুণে 4, 12টি। 90-এর 12টি উৎপাদক। যদি বলো স্যার 100-র কম হচ্ছে আর 90-এর বেশি হচ্ছে, হতেই পারে, 90-এর 12টি। 90-কে দেখো 12টি উৎপাদক আছে, ঠিক আছে? 90-এর উৎপাদকগুলো কি কি আছে ক্যালকুলেশন করে নিতে হবে। যদিও ওগুলো বের করা খুব কঠিন, সেই জন্য আমরা কতগুলো উৎপাদক আছে সেগুলো বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি। যেমন 1 90-কে ভাগ করে, 2 90-কে ভাগ করে, 3 90-কে ভাগ করে, 4 করবে না, 5 আবার 90-কে ভাগ করে, 6 15 90, 6 90-কে ভাগ করে, 9 আবার 90-কে ভাগ করে, ঠিক আছে? তো এইভাবে দেখতে হবে যে 90-কে কারা ভাগ করে। কেমন? 15 আবার 90-কে ভাগ করে, 45 90-কে ভাগ করে, 45 দুগুণে 90। তো এরকম ভাবে আমাদের দেখতে হবে যে 12টা আছে কিনা। ক্লিয়ার? তাহলে যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু করতে হবে। নেক্সট, তো দেখো আমি এখানে অনেক কিছু আছে, আমি সবকিছু তোমাদেরকে বলবো না পড়তে। আমি যেগুলো তোমাদের জন্য পড়তে পারলে সবই ভালো, কিন্তু তোমাদের জন্য আমি অনেক কিছুই লিখে দিয়েছি। এবার এগুলোই নোট আকারে এখানে আছে, যেটা আমি বোর্ডে বললাম সেই জিনিসগুলো তোমরা একটু করতে হবে। যেমন ধরো এই যে এটা, যে কোনো একটা সংখ্যাকে, এই যে কোনো একটা সংখ্যাকে এইভাবে লেখা যায়, 2 টু দি পাওয়ার পি, 3 টু দি পাওয়ার কিউ, এটা লেখা, আরো ডট ডট দিয়ে আরো লেখা যেত, ডট ডট ডটটা মিসিং এখানে, কিন্তু ডট 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 দিয়ে লেখা যেত, ঠিক আছে? যেখানে 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর পি কিউ আর এস হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার কি করতে হবে? এইবার কতগুলো পজিটিভ ডিভাইজার তার আছে? এই যে এন এর উৎপাদক, উৎপাদক বা ফ্যাক্টর কতগুলো আছে? ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এইটা, প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করে দিবে। এই কেমন? আচ্ছা এবার যদি বলে যে কতগুলো বিজোড় অড উৎপাদক আছে, তাহলে 2-এর পাওয়ারটা খালি বাদ দিয়ে দিবে। কি বললাম বুঝতে পেরেছো? মানে 2 সবসময় ইভেন করে দেয়, জোর করে দেয়। বিজোড় উৎপাদক কতগুলি আছে, বিজোড় কতগুলো ডিভাইজার, তাহলে যেটা 2-এর পাওয়ার থাকবে, যেমন 2-এর পাওয়ার আমি এখানে পি ধরেছিলাম, পি প্লাস 1টা বাদ দিয়ে দিবে, বাকি যা আছে সব 2-এর উৎপাদক। কেমন? বাকি যা আছে সব 2-এর উৎপাদক। আর যতগুলো টোটাল উৎপাদক তার সঙ্গে বিজোড় উৎপাদক বাদ দিলে জোর উৎপাদক, সেটা হচ্ছে এইটা জোর উৎপাদক। তাহলে বিজোড়, জোর আর এইটা 3টে ফর্মুলা। বিজোড় উৎপাদক কি? শুধুমাত্র 2-এর যেটা পাওয়ার পি প্লাস 1 ওটাকে বাদ দিয়ে দিবে, বাকি সবগুলো হচ্ছে বিজোড়। টোটাল হচ্ছে পি প্লাস 1 ইন্টু কিউ প্লাস 1 ইন্টু আর প্লাস 1 ইন্টু এস প্লাস 1 যা আছে সবগুলো, টোটালটা থেকে বিজোড় বাদ দাও, জোর বেরিয়ে গেল, জোর, এটা হচ্ছে জোর। কেমন? তাহলে এইভাবে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারি। ওকে, আচ্ছা এইগুলো সমষ্টি টমষ্টি অতটা দরকার নেই। নেক্সট, এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট এই দুটো ফর্মুলা। একটা হচ্ছে 17, এইটা, একটা হচ্ছে 18। কি বলেছে একটু ছোট্ট করে বলে দিই। বলছে ধরো কোন একটা সংখ্যা আছে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে যে কোনো সেটা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, সেটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা।
এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে এন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এন হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ, আর ইন্টিজার, ইন্টিজার মানে 1 2 3 4 5 6 7 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, আরো বড় হতে পারে। তাহলে বলছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এই যে টার্মটা, এটা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে। কথাটা বুঝতে পারলে? এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর একটা ফ্যাক্টর হবে। কখন? যখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন আছে, তখন এন এর মান যা ইচ্ছে হতে পারে। আর যদি প্লাস থাকে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, তখন বলছে সেটা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ যাবে, কিন্তু সব এনের জন্য না, যখন এনটা অযুগ্ম হবে। এন যখন অযুগ্ম হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, এন যখন অড হবে, অযুগ্ম, তখন প্লাসটা, প্লাস যেটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, ভালো করে বুঝতে হবে। যখন এন অড, এন যখন বিজোড়, এন যখন অযুগ্ম, তখন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ যাবে। আর এন যখন যা ইচ্ছে, জোর বিজোর যা ইচ্ছে হোক, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন সবসময় এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ যায়, সবসময়। এন এর মান জোর হোক বিজোর হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু এন এর মান বিজোর হলেই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ যায়। তাহলে কথাটা বুঝতে পেরেছো? আমি যদি ছোট্টভাবে জিনিসটাকে লিখিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস ওয়াই ফর এনি এন, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য। কিন্তু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস ওয়াই, কখন? যখন এন ইজ অড। বোঝা গেছে? এন যখন অড হবে তখনই। তাহলে প্লাসের ক্ষেত্রে এনটাকে অড হতে হবে, মাইনাসের ক্ষেত্রে এনকে ইভেন বা অড হওয়ার দরকার নেই। কেমন? বাস। এবার এর আগের দিন আমরা দেখবে 13 নম্বর অব্দি অঙ্ক করিয়েছিলাম, আমি তারপরের কিছু অঙ্ক আজকে করি। এবার দেখো সবকিছু পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, 14 নম্বর দেখো কি বলেছে। 14 নম্বর অঙ্ক বলছে 17 টু দি পাওয়ার 83 প্লাস 71 টু দি পাওয়ার 83 প্লাস 73 টু দি পাওয়ার 83, এই সংখ্যাটি 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তুমি যদি এর পাওয়ারটা দেখো, তাহলে 71 এর পর 83, মানে 71 কে 83 বার গুণ করতে হবে, তারপর 73 কে 83 বার গুণ করতে হবে, তারপর তাদেরকে যোগ করতে হবে, তারপর তাকে 36 দিয়ে ভাগ করতে হবে। যদি ওই পদ্ধতি ইউজ করো, তাহলে কোনোদিন আর কম্পিটিটিভ এক্সামে চাকরি পেতে হবে না। কম্পিটিটিভ এক্সামে চাকরি পেতে গেলে কি করতে হবে? আমাদেরকে একটা অন্য পদ্ধতি শিখতে হবে। কি পদ্ধতি? আমি দেখো অলরেডি এই ফর্মুলাটা শিখিয়ে দিয়েছি। ধরো এক্স এর মান 71 আর ওয়াই এর মান 73। একটু আগে কি বললাম? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, মনে পড়ছে? এন কত এখানে? 83, 83। কাজ শেষ। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এন এর মান 83। কে বলতে পারে এটা কত দ্বারা বিভাজ্য? ইজ ডিভিজিবল বাই কত দ্বারা বিভাজ্য? এক্স প্লাস ওয়াই। কখন? যখন এনটা কত? অড। এবার দেখো তো এন কি বিজোড় দেওয়া আছে এখানে? এখানে কি এন বিজোড়? ইয়েস, এন এখানে বিজোড়। এন এখানে বিজোড় দিয়ে দিয়েছে। তাহলে এন যদি এখানে বিজোড় হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন, অতএব 71 টু দি পাওয়ার এন প্লাস 73 টু দি পাওয়ার এন ইজ ডিভিজিবল বাই, এটা কত দ্বারা বিভাজ্য? এক্স প্লাস ওয়াই। এক্স মানে হচ্ছে 71 প্লাস 73 দ্বারা বিভাজ্য। কেমন? 71 প্লাস 73 মানে 144 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 144 দ্বারা ভাগ যায়। আচ্ছা, 144 দ্বারা ভাগ যায়। এবার কত দিয়ে ভাগ করতে বলেছে? 36। দেখো তো 144 কে 36 ইন্টু 4 করতে পারি। তার মানে এই সংখ্যাটা 71 টু দি পাওয়ার 83 প্লাস 73 টু দি পাওয়ার 83, এটা যেহেতু 144 দ্বারা ভাগ যায়, 144 আবার 36 ইন্টু 4, তাহলে এটা 36 দ্বারা ভাগ যায়। আর 36 দ্বারা ভাগ গেলে ভাগশেষ কত থাকে? 0। অতএব ভাগশেষ শূন্য, কারণ ভাগ চলে যায়। তো যে ভাগ চলে যায় তার ক্ষেত্রে ভাগশেষ 0 থাকে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? খুব সুন্দর একটা অঙ্ক। ওই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে করলাম। তাহলে এই ফর্মুলাগুলো এর আগেও বললাম, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। মাইনাসও থাকতে পারে, প্লাসও থাকতে পারে। যদি প্লাস থাকে তাহলে এন অড হলেই কিন্তু এটা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ যায়। আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে এন যা ইচ্ছে হতে পারে, তখন এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ যাবে। এখানে প্লাস থাকলে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ যাবে, এখানে মাইনাস থাকলে এন এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ যাবে।
কিন্তু প্লাসের ক্ষেত্রে একটাই ক্রাইটেরিয়া, এন কে অড হতে হবে, ইভেন হলে চলবে না, বিজোড় হতে হবে, জোর হলে চলবে না। আর মাইনাসের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই। কেমন? ক্লিয়ার? বুঝতে পারা গেছে অঙ্কটা? নেক্সট, এইবার এইটা দেখি কে করতে পারে। কোশ্চিন নাম্বার 15, খুব সুন্দর কোশ্চিন, প্র্যাকটিস করো এগুলো। যেরকম টাইপের কোশ্চিন করাচ্ছি, খুব ভালো ভালো কোশ্চিন, এগুলো তোমরা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। প্রত্যেকে বলছি ক্লাস করো, ক্লাসের সংখ্যা বা ক্লাস করার পরিমাণ কমে যাচ্ছে। ক্লাসগুলো করো রেগুলারলি, লাইভ ক্লাসগুলো, যত লাইভ ক্লাস করবে তত ভালো, এবং লাইভ ক্লাস করার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু আবার বাড়িতে রিভিশন দাও। 15^120 কে 16 দিয়ে ভাগ করছি। দেখবে এর আগের দিন একটা ফর্মুলা দিয়েছিলাম যে a⁴n, ঠিক আছে, ইজ, বা যখন a⁴n কে যদি a⁴n কে যদি a+1 দিয়ে ভাগ যায়, ভাগ করি, তখন 1 নম্বর ভাগশেষ থাকবে 1, আর 2 নম্বর ভাগশেষ থাকবে a। ভাগশেষ কখন 1 থাকবে? যখন n কি হবে? ইভেন বা জোর। আর n যদি অড হয় তাহলে ভাগশেষ থাকবে a। মনে আছে? মনে পড়ছে? তাহলে 15^120, এখানে কি হবে? এখানে আমরা একটা কাজ করি, আমরা a কে ধরছি 15, আমরা a কে ধরছি 15, n কে ধরছি 120, কত দিয়ে ভাগ করব? a+1 মানে 16 দিয়ে ভাগ করব। তাহলে এবার দেখো n কি আছে, ইভেন নট, এটাকে কত দিয়ে ভাগ করব? a+1, তাহলে হয়ে গেল 16, তাহলে এইটাকে 16 দিয়ে ভাগ করছি, তাহলে 15^120 কে 16 দিয়ে মানে a+1 দিয়ে ভাগ করলে, যেহেতু এটা ইভেন মানে জোর, তাহলে n জোর হলে, n যদি জোর হয় তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে, তাহলে ওই ফর্মুলাগুলো ইউজ করলে 1। বুঝতে পারা গেছে? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 1। খুব সহজ। ফর্মুলাগুলো না ইউজ করতে পারলে কিন্তু খুব মুশকিল। প্রতিটা ম্যাথ কি ফর্মুলা দিয়ে করতে হবে? মানে ম্যাথ ফর্মুলা দিয়ে যদি না করো তাহলে কি হবে? তাহলে তোমার সময় লাগবে, কারণ বুঝতেই পারছো যে 15^120, তার মানে 15কে 120 বার গুণ করতে হবে, চাপ, তাই না? 15কে 120 দিয়ে গুণ করা মানে 120 দিয়ে না, সরি, 120 বার গুণ করা মানে খুব চাপ। সেই জন্য এই ফর্মুলাগুলো ইউজ করে, এবং ফর্মুলাগুলো তো খুব সহজ, মানে আমি তো খুব যে বেশি ফর্মুলা বলছি সেটা না। দেখো, চাকরি বাকরি পেতে গেলে তো একটু প্র্যাকটিস করতেই হবে, ম্যাথে ভয় পেলে চলবে না। এবং এই ফর্মুলাগুলো বারবার যখন তোমরা প্র্যাকটিস করবে না, তখন দেখবে যে এগুলো খুব ইজি মনে হচ্ছে। মানে যখনই মানে ফর্মুলা হয়তো প্রথম প্রথম কঠিন মনে হয়, কিন্তু যখন তুমি আস্তে আস্তে সেটাকে মানে ওই ফর্মুলা ইউজ করা শুরু করবে, ইউজ করা মানে আমি বলতে চাইছি যে তুমি অঙ্ক করা শুরু করবে ওই ফর্মুলাগুলো দিয়ে, ওগুলোকে অ্যাপ্লাই করা শুরু করবে, যখনই তার অ্যাপ্লিকেশনের পরিমাণ বাড়তে থাকবে অটোমেটিক দেখবে ফর্মুলাগুলো মনে থেকে যাচ্ছে, তখন আর আলাদাভাবে ফর্মুলা মুখস্থ করার দরকার পড়বে না। কেমন? ওকে, নেক্সট দেখো, একই টাইপের অঙ্ক 16। সলিউশন কি বলেছি? 49^15, তাহলে এটাকে এক্স ধরি, এক্স হচ্ছে 49 আর ওয়াই হচ্ছে 1 আর এন হচ্ছে 15, তার মানে হচ্ছে x⁴n মাইনাস y⁴n। বুঝা গেছে? এবার কোশ্চিনটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, এই যে 49 হচ্ছে এক্স, তাহলে 15, আর 49^15, আর যদি বলো স্যার 1-এর পাওয়ার তো 15 নেই, আরে বাবা 1-এর পাওয়ার তুমি যাই করো একই তো হয়, তার মানে তুমি 15 ধরো বা যা ইচ্ছা ধরো, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে মাইনাস হতে গেলে এটা কত দ্বারা ডিভিজিবল হয়? এক্স মাইনাস ওয়াই দ্বারা। সবসময় এটা, সবসময় এটা, যে এরকম না যে স্যার এন এর মান অড হলো বলে বা ইভেন হলো বলে, না। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে 49 মাইনাস 1, তার মানে 48 দ্বারা বিভাজ্য। এবার 48 দ্বারা বিভাজ্য, তাহলে 46 দ্বারা না, 50 দ্বারা না, 14 দ্বারা না, 8 দ্বারা হবে। যদি বলো কেন স্যার? কারণ কেউ যদি 48 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য হবেই। 48 দ্বারা বিভাজ্য হলে 8 দ্বারা হবে না? কেউ যদি 48 দিয়ে ভাগ যায় তাহলে 48-এর মধ্যে কি থাকে? 6 8 48, তাহলে 8 আর 6 দুজনের দ্বারা যায়, তাহলে 8 দ্বারা ভাগ যায়। বুঝতে পেরেছো? তো এরকম অনেক সময় কায়দা করতে পারে, তুমি হয়তো এরকম শিখিয়েছি আমি যে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ যায়, তার ফলে তুমি ভাবলে যে এক্স মাইনাস ওয়াই মানে তো 49 মাইনাস 1, 48 দ্বারা ভাগ যায়, 48 অপশন নেই,
তুমি ভাবলে এটা মানে ভুল আছে, ওরকম ভুল না। 48 দিয়ে ভাগ যায় মানে 8 দিয়েও যায়, তারপরে 48 অপশন নাও দিতে পারে, 8 দিতে পারে, বাকিগুলো হয় না। কেমন? তাহলে এই ধরনের অপশন টেস্ট কিন্তু দেয় এবং এগুলো ইচ্ছে করে তোমাদের কিন্তু ভুল করানোর চেষ্টা করে। তোমরা হয়তো ভাববে যে স্যার 48 নেই, তার মানে কোশ্চিনটা ভুল, যে কোনো একটা করে দিয়ে চলে আসবে, না, এটা 8 দিয়ে যাবে। ইভেন 8-এর বদলে 6 দিলেও ওটা হতো, 2 দিলেও ওটা হতো। কেমন? আচ্ছা নেক্সট, 5x23y, এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, খুব সুন্দর অঙ্ক। 5x423y, এই যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 88 দ্বারা বিভাজ্য হলে এই 5x - 8y এর মান কত? তাহলে এখানে দুটো জিনিস আননোন, একটা হচ্ছে x, একটা y। তাহলে এটা 88 দ্বারা কখন বিভাজ্য হবে? 88 দ্বারা বিভাজ্য হওয়া মানে 88 কে কত দিয়ে ভাগ? 88 মানে হচ্ছে 8 আর 11। 88 মানে 8 আর 11, তাই না? 88 মানে 11 আর 8। তাহলে এইটা কত দ্বারা বিভাজ্য হবে? এইটা প্রথমে হবে হচ্ছে 8 দ্বারা। 8 দ্বারা বিভাজ্য কখন হবে জানো? যখন যদি এই লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়। লাস্ট 3টে ডিজিট মানে 23y ইজ ডিভিজিবল বাই 8। বলেছিলাম 8 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রথমে 2 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট ডিজিটটা 2 দ্বারা ভাগ যেতে হয়। 4 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হয়। আর 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হবে। আর 16 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 4টে ডিজিট 16 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই লাস্ট 3টে ডিজিট এটাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য মানে y এর মান কত? বলো, 8 দ্বারা বিভাজ্য করো, তাহলে y এর মান হয়ে যাবে 2। যদি বলো স্যার কি করে বুঝলেন? 8 দিয়ে 240 ভাগ যায়, 240-এর আগেরটা হচ্ছে 232, হিসাব করে দেখো 232 হলে। এগুলো দেখো ম্যাথ নিয়ে একটু কালচার করতে হবে, না হলে কিন্তু তুমি হঠাৎ করে বুঝতে পারবে। এবার তুমি চেক করবে, নাহলে 0 দিয়ে 230 8 দ্বারা বিভাজ্য যায় না, 1 দিয়ে 231 যায় না, 232 33 এভাবে করতে করতে দেখবে 232 8 দিয়ে বিভাজ্য যায়, 232 হবে 240। কেমন? তাহলে y এর মান হয়ে গেল 2। তাহলে y হয়ে গেল 2, একটা পেয়ে গেলাম। এবার নেক্সট হচ্ছে, শুধু y বের করলেই হবে না, আমাদেরকে 5x - 8y এর মান জানতে চেয়েছে, তার মানে আমাকে x এর মানও বের করতে হবে। x এর মান কি করে বের করবো? এই সংখ্যাটি আবার 11 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 5x423, y এর মান পেয়ে গেছি, y এর মান হচ্ছে 2, y এর মান 2। তাহলে এই সংখ্যাটি আবার 11 দ্বারা কখন বিভাজ্য হবে? কে বলতে পারে? 11 দ্বারা বিভাজ্য হতে গেলে একটা নতুন নিয়ম শিখিয়েছিলাম। 11 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রথমে অড পজিশনে কারা কারা আছে সেটাকে দেখতে হবে। অড পজিশনে কারা কারা আছে? 2 2, তারপরে অড পজিশন 2, অযুগ্ম বিজোড় পজিশন এখান থেকে শুরু করব, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর, আর এক্স, এদের যোগ করব। আর ইভেন পজিশনে যারা আছে তাদের যোগ করবো। ইভেন পজিশন মানে যাদেরকে আমি টিক দেইনি, 3 4 5, এদের বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে যদি এদের বিয়োগফল কত দেখো, এখানে হচ্ছে 4 + x আর এখানে হচ্ছে -12, তার মানে হচ্ছে x - 8 যদি 11 দ্বারা বিভাজ্য হয়। কেমন? তাহলে এইটাকে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার x - 8 11 দ্বারা বিভাজ্য হবে কখন জানো? যখন x এর মান কত হবে? 8। কারণ 8 - 8 0 11 দ্বারা বিভাজ্য, x এর মান হবে 8। 8 - 8 0 11 দ্বারা বিভাজ্য, তাহলে x এর মান হয়ে গেল 8, y এর মান হয়ে গেল 2। অতএব আমরা কি পাচ্ছি? 5x - 8y। 5x এর মান হচ্ছে 8 আর y এর মান হচ্ছে 2, তাহলে 40 - 16 তার মানে 24, তাহলে এর মান হচ্ছে 24। 24 কি অপশনে আছে? ইয়েস, তাহলে 24। কেমন? দেখো বুঝতে পারলে কিনা? এই যে x - 8, x - 8 11 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? x - 8 মানে x এর মান 1 নাও, তাহলে 1 - 8 মানে -7 11 দ্বারা বিভাজ্য না, 2 নাও, 3 নাও, 4 নাও। এবার ডিজিট, তো ডিজিট হচ্ছে 0 থেকে 9 অবধি নিতে পারি। তাহলে 0 থেকে 9 এর মধ্যে দেখো একমাত্র 8 হলেই 8 - 8 হচ্ছে 0, তাহলে 11 দ্বারা বিভাজ্য। মানে 0 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, বুঝতে পারছো? 0 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, তাহলে 88 মানে হচ্ছে 8 আর 11, খুব ইজি। তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এর আগের দিন দেখবে আমি 1 থেকে 25 অব্দি শিখিয়ে দিয়েছিলাম, ইভেন 20 অব্দি সবই শিখিয়ে দিয়েছিলাম। নেক্সট 18 নম্বর সলিউশন। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা, ক্রমিক সংখ্যা আলাদা আর যুগ্ম আলাদা। ক্রমিক মানে হচ্ছে ধরো ধরি দুটি ক্রমিক, যুগ্ম মানে জোড়। আচ্ছা, একটা জোড় সংখ্যাকে ধরতে হয় 2x, মানে x, x দেখে তুমি বুঝতে পারবে না জোড় না বিজোড়। 2 এর গুণিতক ওটা হচ্ছে জোড়, যেমন 2 4 6 8 10 এরা জোড় সংখ্যা, তাহলে এরা সবসময় 2 এর গুণিতক থাকে, 2x। আর তারপরের যুগ্ম ক্রমিক মানে তার পরের ক্রমিকটা চাইনি, তারপরের যুগ্ম ক্রমিক মানে
যদি বলতাম যে তার পরের ক্রমিকটা কত, তাহলে টু এক্স এর সঙ্গে এক যোগ করতে, ক্রমিক মানে তার পরের সংখ্যাটা, কিন্তু তারপরের যুগ্মটা তার মানে তারপরের জোড়াটা মানে পরপর দুটো জোড় সংখ্যা কত হবে, পরপর দুটো জোড় সংখ্যা মানে 2 4 4 6 6 8, তাহলে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, তারপরের জোড় সংখ্যাটা ওর সঙ্গে 2 যোগ করতে হবে। এবার বলছে তাদের বর্গের অন্তর, বর্গ মানে 2x + 2, এটা যেহেতু বড়, এর স্কোয়ার বর্গ আর তারপর 2x তার স্কোয়ার, তাদের অন্তর, সেই অন্তরটা বলছে কত দ্বারা বিভাজ্য হবে। কেমন, খুবই সহজ। এরকম একটা ফর্মুলা আছে, জানি না তোমরা ছোটবেলা থেকে করেছো কিনা, a² - b² = a + b × a - b, করেছো, মনে পড়ছে? তাহলে দেখো এটা হচ্ছে a² - b², তাহলে a + b × a - b, কেমন, a + b × a - b, হয়েছে, বাস, খুব ইজি। তাহলে এইটা গেল হচ্ছে 2x কেটে গেল, এটা হলো 4x + 2, আর এইটা হলো শুধু 2। এবার এখান থেকে আবার 2 কমন নেওয়া যায়, তাহলে 2, এটা হলো 2x + 1 আর তার সঙ্গে 2, তার মানে 4 × 2x + 1, তাহলে 4 দ্বারা বিভাজ্য, 4 আছে অপশনে, 4 নেই। তাহলে একটা কাজ করি, কত কত আছে, 28 14 16 24, এবার x এর তাহলে একটা কাজ করি, 4 দ্বারা বিভাজ্য, এবার 2x + 1, হ্যাঁ এটাকে দেখতে হবে, 2x + 1, 2x + 1 মানে, ভালো করে বোঝার চেষ্টা করো, টু এক্স প্লাস ওয়ান মানে, 1 মিনিট, এটার অপশনটা কিছু গন্ডগোল করেছে, এরকম তো হওয়া উচিত না। হুম, এটা অপশনগুলো ভুল আছে, হ্যাঁ এটা অপশনগুলোর মধ্যে একটাকে 4 ধরে নি, 4 হবে, হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, অপশন একটু গন্ডগোল হয়েছে, এটা এটা হবে 4 দ্বারা বিভাজ্য, কেমন, এটা হবে অ্যান্সার 4, এটাকে মিটিয়ে দাও, 4 হবে, কেমন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট, হ্যাঁ 4, ঠিক আছে। 19 নম্বর, ধনাত্মক পূর্ণ সংখ্যা n, পজিটিভ ইন্টিজার n, দ্য নাম্বার n ফ্যাক্টোরিয়াল, আছে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কি সবার আইডিয়া আছে? ফ্যাক্টোরিয়াল মানে জানো, যেমন ধরো আমি যদি বলি যে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5, তার সঙ্গে 4, তার সঙ্গে 3, তার সঙ্গে 2, তার সঙ্গে 1, ফ্যাক্টোরিয়াল মানে যত দেওয়া আছে সেটার সঙ্গে তারপর গুণ হবে, কার গুণ হবে, একটা একটা করে ইন্টিজার কমতে থাকবে, মানে একটা একটা করে বিয়োগ হবে, যেমন 5 এর সঙ্গে 4, তার পরের ইন্টিজার, তার পরের ইন্টিজারটা যেটা পরের মানে হচ্ছে কম ছোটটা, তা ছোট ইন্টিজারটা 3, তারপরে ছোট 2, তারপরে 1, এইভাবে এদের গুণফলটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, তার মানে এদের গুণ করে দেখো 120। যদি বলো স্যার ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 3 2 1, এটা হবে 24। যদি বলো স্যার ফ্যাক্টোরিয়াল 3 কত হবে, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে 3 2 1, মানে 3 থেকে শুরু হবে 1 অবধি, এদের গুণ 6। ফ্যাক্টোরিয়াল 2 কত হবে স্যার, ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে 2 আর 1 2। ফ্যাক্টোরিয়াল 1 কত হবে, ফ্যাক্টোরিয়াল 1 মানে শুধু 1। ইভেন ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 7 এভাবেও করা যায়, আরো বড় হবে গুণফল।
তাহলে বলছে যে এন ফ্যাক্টোরিয়াল, এন এর মানটা জানি না, এন এর মানের জন্য 75 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এন এর সর্বনিম্ন মান কত, মানে এন এর সব থেকে ছোট মান বের করতে হবে যাতে করে এন ফ্যাক্টোরিয়াল 75 দ্বারা ভাগ যায়। তো আমার কথা শোনো, 75 দ্বারা ভাগ করতে গেলে কাউকে 75 দ্বারা ভাগ করতে গেলে 75কে যদি ভাঙি তাহলে 3, 5, 5, আমার এই তিনটে সংখ্যা দরকার। যেমন আমি যদি বলি যে এই সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল 5 কত দ্বারা বিভাজ্য, তার মধ্যে 3 আছে, 4 আছে, 5 আছে, 2 আছে, 1 আছে, তাহলে ওটা 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, ইভেন শুধু 1, 2 না, এদের গুণফল দ্বারাও বিভাজ্য, মানে 3, 2, 3, 3, 2, 2, 3, 4, এগুলো সব দ্বারা বিভাজ্য। তার মানে আমি যদি বলি যে বিভাজ্য হতে গেলে তার মধ্যে একটা করে ফ্যাক্টর থাকতে হবে। যেমন ধরি এই সংখ্যাটা কেন আমি বলবো, আমি যদি বলি এই সংখ্যাটা 20 দ্বারা বিভাজ্য, বলবে হ্যাঁ কি করে 20 মানে 4 আর 5, 4 আর 5 আছে তাহলে 20 দ্বারা বিভাজ্য। যদি বলি এই সংখ্যাটা 60 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 3, 4, 5 আছে। তার মানে যত দ্বারা বিভাজ্য সেটাকে আগে ভাঙতে হবে, সেই সংখ্যাগুলো ওর মধ্যে থাকতে হবে। তো দেখো দুটো 5 আর একটা 3, 3 সবার মধ্যে আছে, 3 যেরকম এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে 3 এর মধ্যে আছে, 3 এর মধ্যে আছে, 3 এর মধ্যে আছে, কিন্তু 5 কার মধ্যে আছে, 5 শুধু এর মধ্যে আছে, কিন্তু দুটো 5 কার মধ্যে আছে, দুটো 5 কারোর মধ্যে নেই। তাহলে দেখতে হবে যে দুটো 5 কার মধ্যে আছে। ফ্যাক্টোরিয়াল 6 এর মধ্যে কি দুটো 5 থাকে? ফ্যাক্টোরিয়াল 6 এর মধ্যে যদি আমি ভাঙা শুরু করি তাহলে দেখো তো দুটো 5 থাকবে। ফ্যাক্টোরিয়াল 7 এর মধ্যে কি দুটো 5 থাকবে? আমাকে দেখতে হবে দুটো 5, 3 তো সবার মধ্যে আছে, 3 সবার মধ্যে আছে, কিন্তু দুটো 5 কার মধ্যে থাকছে, সব থেকে ছোট। তো দেখো ফ্যাক্টোরিয়াল 10 যদি নিই, তুমি 8 নাও 9 নাও, কিন্তু 10 যদি নিই, 10 মানে হচ্ছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার যদি বলো স্যার 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি দুটো 5 আছে? একটা 5, একটা 3, আর একটা এর মধ্যে একটা 5 আছে। কথাটা বুঝতে পেরেছি? এর মধ্যে একটা 5 আছে। 10কে যদি ভাগ করো তাহলে 5 দুগুণে 10, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল, দুটো 5 আর একটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে অ্যান্সার কত হবে? 10। এন এর মান 10 হলে এটা হবে। বুঝতে পেরেছো? এই ধরনের জিনিসগুলো কিন্তু ট্যাকটিস। 10 ফ্যাক্টোরিয়াল যদি বলো স্যার 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল মধ্যে দুটো 5 নেই, একটা 5 আছে। 75 দ্বারা ভাগ হতে গেলে দুটো 5 তার মধ্যে থাকতে হবে, একটা 3 থাকতে হবে। 3 সবার মধ্যে আছে, 3 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে সবার মধ্যে 3 আছে, 5 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে সবার মধ্যে 5 আছে, কিন্তু দুটো 5 কার মধ্যে আছে? সব থেকে ছোট 10 বা 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দুটো 5 আছে। যদি বলো স্যার 9 ফ্যাক্টোরিয়াল বলুন, তাহলে 9 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দুটো 5 নেই। 9 ফ্যাক্টোরিয়াল 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এদের গুণফল, তার মধ্যে দেখবে একটা 5 আছে, দুটো 5 নেই। এবার যদি বলছে 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 10 থাকবে, দুটো 5 থাকবে, কিন্তু সব থেকে নিম্ন বা সর্বনিম্ন এনের মান, সর্বনিম্ন এনের মান 10। কেমন? ক্লিয়ার? ওকে, নেক্সট। এই অঙ্কটা করো, খুব সহজ অঙ্ক। 100 থেকে 1000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য? শুনে নাও, কতগুলি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য, এটা করতে গেলে কি করতে হবে? যেমন আমি যদি বলি যে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য, তাহলে 17কে 100 দিয়ে ভাগ করবে, 5 17 85, 15। এইটা হচ্ছে এতগুলো সংখ্যা, 5টা সংখ্যা। 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100 এর মধ্যে 5টি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য। যদি বলো স্যার কি করে বের করলেন, সোজা কথায় 17 দিয়ে 100-কে ভাগ করবে, ভাগশেষ থাকবেই, কিন্তু যেটা ভাগফল হবে ততগুলো সংখ্যাই হবে। যদি বিশ্বাস না হয় তাহলে 17, 34, 3 17 51, 4 17 68, 5 17 85। যদি বলো 6 17 102, 100-র বাইরে বেরিয়ে যাচ্ছে। 5টা সংখ্যা, কোন কোন 5টা? 17, 34, 51, 68 আর 85, এই 5টা সংখ্যা 17 দ্বারা বিভাজ্য। কেমন? এবার যদি বলি 1 থেকে 200 কতগুলো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য, তাহলে 17 দিয়ে 200-কে ভাগ করব, যেটা ভাগফল হবে সেটাই ততগুলো সংখ্যা। এবার বলেছে কোশ্চেনটা একটু অন্যরকম। কোশ্চেন বলছে 1 থেকে 100 না, এবার বলছে 100 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য। তাহলে 1 থেকে 100-এর মধ্যে 5টা, আর 1 থেকে 1000-এর মধ্যে কটা সংখ্যা 17 দ্বারা বিভাজ্য দেখে নি। 1 থেকে 1000-এর মধ্যে হলে 5 85, হাতে থাকে 15 150, এটা হয়ে যাবে খুব সম্ভবত 8, হাতে 8 56 6, হাতে থাকে 8 1 8 6 14 146 4, তার মানে 58টা সংখ্যা 1 থেকে 1000-এর মধ্যে। কেমন? 58টি সংখ্যা আছে 17 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে কি করে বের করতে হয় 1 থেকে? পাতি হচ্ছে যে 17 দিয়ে ভাগ করবো, যেটা ভাগফল, ভাগশেষ থাকবে কিন্তু ভাগফলটাই। এবার 1 থেকে 100-র মধ্যে 5টি, 1 থেকে 1000-এর মধ্যে 58টি। এবার বলেছি 100 থেকে 1000-এর মধ্যে, তাহলে 100 থেকে 1000-এর মধ্যে কে বলতে পারে? তাহলে দেখি,
কতগুলো সংখ্যা হবে জানো? প্রথমে 1 থেকে 1000-এ হচ্ছে 58টি, আর 1 থেকে 100-তে 5টি, বাদ দিয়ে দাও 53টি আছে অপশন 53। তাহলে 53টি সংখ্যা 17 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে কি করলাম? যদি বলতে 1 থেকে 1000 তাহলে 58টা হতো, যদি বলতে 1 থেকে 100 তাহলে 5টা হতো। তাহলে 1 থেকে 100 তো বলেনি, আমাকে বলেছে 100 থেকে 1000, তাহলে 1 থেকে 100 যতগুলো সংখ্যা সেগুলো বাদ দিয়ে দিলাম, তাহলেই বেরিয়ে গেল। তাহলে 53টা। দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমার। ঠিক আছে, ওকে নেক্সট। 10 অঙ্কের একটি সংখ্যা খুব বড় দিয়ে দিয়েছে, 72 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? আচ্ছা একটু বলে দিই, 72 দ্বারা মানে 8 আর 9। হ্যাঁ, 72 দ্বারা মানে ক্যালকুলেশন করতে হবে এটা, 8 আর 9। 72 মানে 8 আর 9, কেমন? তো দেখো 8 আর 9 যদি করি তাহলে প্রথমে দেখতে হবে যে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে, 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টের 3টা ডিজিট 7B6 8 দ্বারা বিভাজ্য, লাস্টের 3টা ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে। ইজ ডিভিজিবল বাই 8। কখন হবে? যদি 7B6 8 দ্বারা বিভাজ্য হয়। যদি কে বলতে পারে? 706 থেকে শুরু করো, বি এর মান 0 নাও। 706 থেকে শুরু করো না, দেখো না কি হচ্ছে। 706 থেকে শুরু করো, 706 8 দিয়ে ভাগ করো, দেখো না কত হচ্ছে। 8 8 কত? 64। 6 6 8 8 64 হচ্ছে? হচ্ছে না। অবশিষ্ট 2 থেকে আছে, হচ্ছে না। তাহলে বি এর মান 0 হলে হচ্ছে না। ক্যালকুলেশন করতে হবে তোমাকে। বি এর মান 1 দেখো 716, বি এর মান 2, বি এর মান 3, এভাবে দেখতে হবে। তো দেখো তো এইভাবে যদি আমরা চেক করি, হুম, তাহলে 736 8 দিয়ে ভাগ করো, 8 নং 72, 1 16, 8 দুগুণী 16, তাহলে 736 যাচ্ছে। শুধু 736 না, 8 দ্বারা মানে আবার 40 যোগ করো তাও যাবে। তাহলে যদি বি এর মান 3 হয়, একটা একটা 3 হতে হবে। হ্যাঁ 736, আরেকটা আবার 40 যোগ করো, 5 8 40, একটা 7 হতে হবে 776। দেখো তো আমি ঠিক করলাম কিনা, 3 আর 7। তাহলে বি এর মান হতে হবে একটা 3 একটা 7, 736 আর 776। 776 কে দেখো, ঠিক আছে, 8 নং 72, 56, 7 8 56। ঠিক আছে, আর যাবে না। আবার যদি 40 যোগ করি আর যাবে না, বেরিয়ে যাবে। মানে এই 700 ইয়ে থেকে বেরিয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে যাবে, 800-তে চলে যাবে, তাহলে হবে না। তাহলে দুটো বি এর মান, তাহলে দুটো 3 আর 7, তাহলে বি এর মান দুটো পেলাম, কেমন? 3 আর 7। এবার তাহলে বি হয়ে গেল। এবার 72 দ্বারা বিভাজ্য হতে গেলে শুধুমাত্র 8 না 9 দ্বারা বিভাজ্য হতে হবে। 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? 9 দ্বারা বিভাজ্য হতে গেলে 7 5 এদের যোগ করতে হবে, 7 + 5 + 4 + 6 + 2 + a + 9 + 7 + b + 6 কত হয় দেখি তো। বি এর মানটা পরে বসাচ্ছি, বি এর দুটো মান জানা আছে, একটা 3 একটা 7, পরে বসাচ্ছি, কেমন? এখানে যে 7 5 12 16 22 24 আর 30, 30 আর 9 হচ্ছে 39 46, 46 + a + b। এবার তুমি a এর মানটা জানি না, তাহলে এটাকে কি হতে হবে? ইজ ডিভিজিবল বাই 9। এটাকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, কেমন? তো দেখো তো এটাকে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে, যোগফলটাকে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে বি, তাহলে যদি বি 3 হয় তাহলে এ কত হবে? তাহলে 3 হলে 46 + a + 3, তার মানে 49 + a। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য হলে এ কত হবে? 6 নং 54, তাহলে এ হবে 5। তাহলে বি 3 হলে এ হবে 5। আর যদি বি 7 হয়, কেমন? তাহলে
46 প্লাস এ প্লাস 7, 53 প্লাস এ 9 দ্বারা বিভাজ্য হবে কখন? এ হবে কত? 1, 6 নং 54। তার মানে দুটো সেট আসছে, একটা সেটে হচ্ছে এ কত 5 আর বি 3, তখন রুট ওভার 8a মাইনাস 4b কত হবে? রুট ওভার 8a, 5 8 40 আর 4b 12, 40 আর 12 মানে কত হয়? 40 আর 12 হচ্ছে 28, তাই তো 28, রুট ওভার 28। আর এ যদি 1 হয় আর বি যদি 7 হয়, তাহলে রুট ওভার 8a মাইনাস 4b, এইটা নেগেটিভ হয়ে যাচ্ছে রুটের ভেতর। এটা বলছে হতে পারে না। এটা কেন হতে পারে না? রুটের ভেতর দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে, রুটের ভেতর এটা নেগেটিভ, তাহলে এটা হতে পারে না। তার ফলে রুট ওভার 28টাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো কিন্তু, এই যে আমি যে সূত্রগুলো শিখিয়ে দিয়েছি সেই সূত্রগুলো ছাড়া কিন্তু এগুলো পারা যাবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কেমন বুঝতে পারলে? দেখো এ এর দুটো মান, বি এর দুটো মান, কিন্তু এর পরের মানটা নিলে দেখো এখানে 8 আর এখানে দেখো 4 7 28, মানে -20 হয়ে যাচ্ছে। এটা এটা -20, এটা সম্ভব না, -20 হয় না। রুটের ভিতর নেগেটিভ হলে ওটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। এটা সব, এখানে কোনো কমপ্লেক্সের ব্যাপার নেই, সেই জন্য ওটা নেবো না আমরা। কেমন? বা এখানে অপশনও মিলছে না। নেক্সট, কোন একটা পূর্ণ সংখ্যা n কে 7 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে। কি বলেছে? খুব সুন্দর কোশ্চিন। কোন একটা পূর্ণ সংখ্যা n কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে n এর মান 9 ধরে নাও, সব থেকে বেস্ট। n এর মান 9 ধরে নাও, 9 কে 2 দিয়ে ভাগ, 9 কে 7 দিয়ে ভাগ করে 2 অবশিষ্ট থাকে। যদি বলো স্যার 9 কেন ধরলেন, অন্য কিছু ধরবো, যেটা ইচ্ছা ধরতে পারো, যেটা খুশি। তুমি যদি বলো স্যার n কে 2 ধরে নিব, 2 কেও 7 দিয়ে ভাগ করলে, সরি 2 কেও 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 2 থাকে। সত্যি কথা, 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 2 কে ভাগ করো, 0, অবশিষ্ট 2 থাকে। তুমি n এর মান 2 ধরতে পারো, n এর মান 9 ধরতে পারো, n এর মান তুমি 16 ধরতে পারো, 16কেও তুমি 7 দিয়ে ভাগ করে দেখো, অবশিষ্ট 2। তার মানে আমাকে যে কোনো একটা n ধরতে পারি। ধরে দিলাম 9, যাই হোক 9টা সুবিধা হবে, তাহলে n 9। এবার 9n কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 9n মানে কত হচ্ছে? 9n, 9n মানে 9 নং 81, 81 কে 7 দিয়ে ভাগ করো, 7 11 77, ভাগশেষ 4 হয়ে গেল, গল্প শেষ। 4 আছে অপশন, এই যে 4। এইভাবে আমাদের ধরতে হবে, খুব ইজি এই অঙ্কগুলো। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। আর তুমি যদি বলো স্যার n এর মান 2 ধরবো, তাও হবে। তাহলে 7n কত হবে, 9n কত হবে? 9 × 2 18, 18কে 7 দিয়ে ভাগ করো, তাও দেখো ভাগশেষ 4। মানে অ্যান্সার মিলবেই, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমার মনে হয় সুবিধে। কেমন? আচ্ছা নেক্সট 23, একই রকম ব্যাপার। কি বলেছে দেখো 23, বলছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, 10 ধরে নাও। তুমি যদি মনে করো স্যার 3 ধরবো, 3 মানে ভাগশেষটাও ধরতে পারো, যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা তুমি 3ও ধরতে পারো, 10ও ধরতে পারো। নিচের কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 থাকবে? তাহলে দেখো n তাহলে 10 হয়ে গেল, তাহলে n প্লাস 3 কত হলো? 13, 13কে তুমি 7 দিয়ে ভাগ করো, 0 থাকে না। কথাটা বুঝতে পারলে? n তাহলে 10 হয়ে গেল। তাহলে n যদি 10 হয়, তাহলে নিচের কোন সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, মানে ভাগ হয়ে যায়, 7 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে n যদি 10 হয়, 13 7 দিয়ে ভাগ যায় না। n যদি 10 হয়, 14 7 দিয়ে ভাগ যায়, হয়ে গেল। n যদি 10 হয়, 12 7 দিয়ে ভাগ যায় না। n যদি 10 হয়, 15 7 দিয়ে ভাগ যায় না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 14 7 দিয়ে ভাগ যায়, তার মানে অবশিষ্ট থেকে 0। এই ধরনের অঙ্কগুলো খুব সহজ, যেভাবে বললাম সেভাবে করতে হবে। কেমন? আচ্ছা, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, একই রকমই অঙ্ক। একটি সংখ্যাকে তুমি 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ 3, তাহলে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, মানে সংখ্যাটিকে 8 ধরে নিলাম। 8কে 5 দিয়ে, বা তুমি 3ও ধরতে পারো, ভাগশেষটাও ধরতে পারো, ভাগশেষটা ধরলেও কোনো অসুবিধা নেই, আরো ভালো হয়। আমি যাই হোক 8 ধরলাম, তাহলে 8কে 5 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ। যদি সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করে, সংখ্যার বর্গ মানে n স্কোয়ার, 64, 64কে 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকবে? 4। 64কে 5 দিয়ে ভাগ করলে 5 বারং 60, 64কে 5 দিয়ে ভাগ করলে
ভাগশেষ 4 থাকে। খুব সহজ। এই ধরনের অঙ্কগুলো কি শেখাতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে হবে, কেমন? নেক্সট, একটি সংখ্যা আর কে, একই রকম অঙ্ক করে নাও এটা, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, এটা পারবে। একটি সংখ্যা আর কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, তাহলে আর এর মানে 11 ধরে নাও, নিয়ে দেখো কত হচ্ছে। দেখো তো এটা করে দেখো তো একটু, দেখি পারো কিনা। একটি সংখ্যা আর কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, তাহলে আর স্কোয়ার প্লাস 6r প্লাস 7 কে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? নাও দেখি কে পারে এটা, দেখি এটা কে পারে তোমাদের মধ্যে, একটু অ্যান্সারটা করে দাও, এটা দেখি কে পারে, এটা দেখি কে পারে, যারা যারা ক্লাসে লাইভ করছো দেখি এটা কে পারে। খুব সহজ, খুবই সহজ, চট করে করে ফেলো এটা। ঠিক আছে, চট করে করে ফেলো। একটি সংখ্যা আর কে 8 দিয়ে ভাগ করলে, আর কে 8 দিয়ে ভাগ করো, ভাগশেষ 3, তাহলে আর এর মান ধরে নাও 11 বা 3ও ধরতে পারো, 3 ধরতে পারো, সব থেকে বেশ ভাগশেষটাই ধরে নিবে। তাহলে আর স্কোয়ার প্লাস 6r প্লাস 7, আর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার প্লাস 3 6 18 প্লাস 7, তার মানে 9 প্লাস 18 প্লাস 7। ঠিক আছে, 34, 34কে কত দিয়ে ভাগ করতে হবে? 34কে তোমাদের ভাগ করতে হবে 8 দিয়ে, তাহলে ভাগশেষ থাকবে 2, ভাগশেষ থাকবে 2, আনসার। ঠিক আছে, ওকে, ভাগশেষ থাকবে 2, বুঝতে পারা গেছে কি করে করছি অঙ্কগুলো? তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। আজকে লাস্ট অঙ্ক, কে এর সর্বোচ্চ কোন মানের জন্য এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? কে এর সর্বোচ্চ কোন মানের জন্য এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? খুব সহজ, কে এর সর্বোচ্চ হাইয়েস্ট কোন মানের জন্য এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য হতে গেলে 6 প্লাস 7 প্লাস 4 প্লাস 5 প্লাস কে প্লাস 2, এটা 3 দ্বারা ভাগ হতে হয়। বাস, কোনো একটা সংখ্যা 3 দ্বারা ভাগ করা মানে 3 দ্বারা ভাগ হচ্ছে মানে তাদের প্রত্যেকটা ডিজিটের যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। তো প্রত্যেকটা ডিজিটের যোগফল দেখে নিই, তাহলে 13 17 22 24 24 প্লাস কে, তাহলে এবার 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কে এর মান কত হতে হবে? 9, 24 আর 9, কে এর মান 0 হলেও 3 দ্বারা বিভাজ্য, কে এর মান 3 হলেও 3 দ্বারা বিভাজ্য, কে এর মান 6 হলেও 30 3 দ্বারা বিভাজ্য, কিন্তু কে এর মান 9 হলে 3 দ্বারা বিভাজ্য হবে। সর্বোচ্চ কি বলেছে? এটা ম্যাক্সিমাম চেয়েছে, ম্যাক্সিমাম, হাইয়েস্ট ভ্যালু, তাহলে হাইয়েস্ট ভ্যালু কি হবে? অতএব দ্য হাইয়েস্ট ভ্যালু অফ কে ইজ 9, কেমন? কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো আমি কাল পরশুর মধ্যে, সোমবার দিন দিয়ে দেবো, এই ডিভিজিবিলিটি থেকে এবং এর আগের যে রিয়াল নাম্বার সেই অ্যাসাইনমেন্টগুলো সলভ করবে, যা যা অঙ্ক করাচ্ছি সেগুলোর মধ্যে থাকবে। নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? তো দেখো আস্তে 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 আমরা কিন্তু এভাবে এগোবো। তোমাদের ওইদিকে বিনীত স্যার ক্লাস নিচ্ছে, উনি অ্যারিথমেটিকের ক্লাসগুলো নিচ্ছেন, আমি একদম সিস্টেম, নাম্বার সিস্টেম বা বেসিক অ্যালজেব্রা যেগুলো আছে সেগুলোর ক্লাস নেবো, এবং তারপর বাকি যে আস্তে আস্তে সিলেবাসগুলো আছে সেগুলো সব চলবে, ঠিক আছে? কেমন? তাহলে দেখো এটা বুঝতে পারলে কিনা, এবং আজকে এই অবধি থাক। কারোর যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই বলবে। এই তো অনেকে অ্যান্সার দিচ্ছে, 34, 34 হলে 9, কারেক্ট, ঠিক, একদম ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট ক্লাসে আবার নেক্সট চ্যাপ্টার শুরু করবো, আর এইগুলোর অ্যাসাইনমেন্ট দেবো, আর এরপর একটা একটা করে কিন্তু আমরা মক টেস্ট নেওয়া শুরু করবো, বুঝতে পেরেছো? মক টেস্ট মানে হচ্ছে যে যেই পরীক্ষাগুলো আমরা নেবো সেগুলো কিন্তু খুব সিরিয়াসলি ভালোভাবে দিতে হবে, এবং যেভাবে করাচ্ছি সেভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অনেক কিছু জানা থাকবে এবং অনেক কিছু কিন্তু জেনে যাবে তোমরা, কেমন? এবং যেরকম অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু মানে সব দিয়েই করছি, শুধুমাত্র রেলওয়েজ না, তোমাদের যে কোনো পরীক্ষা, যেমন এখন রিসেন্টলি আজকেই পিএসসি মিসসেলেনিয়াসের অ্যাড বেরিয়েছে, সেটাও তোমরা ফিল আপ করতে পারো। সেখানেও কিন্তু তোমাদের যাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা কিন্তু ওই ধরনের পরীক্ষাগুলো দিতে পারো, বা যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো দিতে পারো, সেগুলো দেখো কি কি আছে না আছে, হ্যাঁ, বিভিন্ন পোস্টের, সেগুলো কিন্তু দিতে যদি পেরে থাকো, তাহলে এলিজিবিলিটি যদি তোমরা থাকো, তোমাদের যা যা ডিগ্রি আছে সেই অনুসারে, তাহলে কিন্তু ওই পরীক্ষাগুলোতে এই একই ধরনের কোশ্চেনই আসে, মানে এটাই হচ্ছে আলটিমেট সিলেবাস যেগুলো আমরা করাবো আমি এবং বিনীত স্যার মিলে, কেমন? ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট।